আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো ছাত্রছাত্রীরা? আমি তোমাদের দোয়ায় ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমরা এর আগে সোনার তরী কবিতা শুরু করেছি, আজকেও আমরা সোনার তরী কবিতা পড়ব। তার আগে তোমাদের আমি একটু কথা বলতে চাই, তা হচ্ছে আমাদের সামনে কিন্তু পরীক্ষা, তোমরা জানো, জানুয়ারি মাসের 16 তারিখ থেকে। তোমরা নম্বর বন্টন জানো কি জানো না, এটা আমি আবার তোমাদের বলতে চাই। টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের এর মধ্যে গদ্য এবং পদ্য দুটো বিষয় থেকে তোমাদের পরীক্ষা হবে। গদ্য হচ্ছে সৃজনশীল, তোমাদের 3টি উদ্দীপক থাকবে। 3টি উদ্দীপকের মধ্যে এখানে হবে তোমাদের নম্বর হচ্ছে 3×30, আর এক কথায় উত্তর হচ্ছে 6টি দিতে হবে। 30 আর 6 হচ্ছে 36। আর এখানে পদ্যর কথা আমি একটু বলি, মানে কবিতা আমি যে অংশটা পড়াই, এখানে তোমাদেরকে দুটির উত্তর করতে হবে। সৃজনশীল প্রশ্ন এখানে উত্তর করতে হবে। দুটিতে হচ্ছে 10 10 20, আর হচ্ছে 4 হচ্ছে 24, 36 আর 24, এই হচ্ছে টোটাল 60 নম্বরের পরীক্ষা। আশা করি তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে। তো যে কবিতা দুটি আমি পড়াচ্ছি সেটা হচ্ছে পড়িয়েছি বিভীষণের প্রতি মেঘনাদ হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সোনার তরী কবিতাটি। এই দুটি কবিতা তোমরা বাসায় ভালো করে পড়বে। এর উপরেই তোমাদের ক্লাস অনলাইনে পরীক্ষা হবে। আশা করি তোমরা বাসায় পড়বে। তো আমরা পড়ায় ফিরে যাই। আমরা সোনার তরী কবিতাটি পড়ি। আমি এর আগে আমরা লেখক পরিচিতি পড়েছি, আশা করি তোমরা লেখক পরিচিতি সম্পর্কে সবাই জানতে পেরেছ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই জানি। আমি ক্লাসে তোমাদের আরও বিস্তৃতভাবে, বিশদভাবে তোমাদের আমি সব কিছু ব্যাখ্যা করেছি। তো আমার মনে হয় তোমরা কবির জন্ম, মৃত্যু, বাবার নাম, মায়ের নাম, তার উপাধি সব কিছু ভালোভাবে পড়েছ। তো আমরা আজকে কবিতাটি শুরু করব। কবিতার শুরুতে এখানে বলা আছে, গগনে গরজে মেঘ, ভর ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো আমরা আরেকটু ব্যাখ্যা করি। এখানে গগন শব্দের অর্থ হচ্ছে কি? আকাশ। তো এই দুটি গানের আমি একটু, এই দুটি পংক্তি বা এই দুটি চরণের আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দিই। এখানে বলা হয়েছে গগন। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। আকাশ কি করেছে? মেঘ করেছে, ঘন বর্ষা শুরু হবে। কুল হচ্ছে এখানে নদীর কিনারা, এখন এক কৃষক বসে আছে। তো এই কৃষক আসলে কে? সোনার তরী কবিতার মূল যে ভাব আমি একটু বলে নেই। এখানে কৃষক কি করেছে? তার ধান কেটে সে সারাদিন কি করেছে? ধান কেটেছে, ধান কেটে বসে আছে। এর মধ্যে সে নৌকা খুঁজতেছে যে সে এই নৌকায় ধানগুলো উঠায় নিয়ে চলে যাবে, কিন্তু কৃষক নৌকা খুঁজে পাচ্ছে না। এদিকে আকাশ কি করেছে? মেঘ করেছে। মেঘ হলে কি হবে? বৃষ্টি হবে। কৃষকের মাথায় হঠাৎ বাজ পড়েছে যে আমি এই ধানগুলো কিভাবে বাসায় নিয়ে যাব। অপেক্ষা করতে করতে এক সময় কি হয়েছে? নৌকা এসেছে। নৌকায় এসে ধানগুলো ঠিকই নিয়েছে নৌকায়, কিন্তু কৃষকের সেখানে জায়গা হয়নি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার তরী কবিতার মধ্য দিয়ে আমাদের এই বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তুলেছে। আমাদের এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয়। এই পৃথিবী হচ্ছে কিন্তু ক্ষণিকের মোহ। ক্ষণিকের জন্য আমরা এসেছি, কিন্তু এই ক্ষণিকের দুনিয়ায় আমরা যেভাবে চলাচল করি, যেভাবে, সেটা কিন্তু ঠিক না।
এই কৃষকের কথায় যদি আমরা ধরি, কৃষক কি করেছে, নৌকায় তার ধান উঠিয়েছে, বাট কৃষকের জায়গা সেখানে হলো না। এই যে আমাদের কর্ম, আমরা কি করতেছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কয়বার মনে করি, কিন্তু তার কবিতা, সেই মানুষটি কিন্তু দুনিয়ায় নেই, কিন্তু ওনার কবিতা আজকে আমরা সারা বিশ্বে জাগিয়ে তুলতেছি। উনি যদি বিশ্বের শ্রেষ্ঠ না হতো তাহলে কি তাকে আমরা বিশ্ব কবি বলে জানতাম? এই সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্ব, সারা দুনিয়ায় কিন্তু তিনি কি হচ্ছে, বিশ্ব কবি নামে পরিচিত। আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে, বিশ্ব কবি বলে জেনেছি। উনি ওনার কে রেখেছেন, ওনার কর্ম, উনি কর্মের মধ্যে নিজেকে কি বাঁচতে চেয়েছেন। আজকে কিন্তু উনি পৃথিবীতে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে নেই, কিন্তু তার এই কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, তিনি যে জিনিসগুলো ছড়িয়ে দিয়েছেন সেগুলোর মাঝেই কিন্তু তিনি বেঁচে আছেন। এই যে আমি, আপনারা যারা আছেন, হয়তো আমরা পৃথিবীতে কিন্তু আমরা কেউ থাকবো না, সবাই সবার সময় মতো কিন্তু আমরা চলে যাব, কিন্তু এই যে আমার কর্ম কিন্তু বেঁচে থাকবে। আমি কি করেছি দুনিয়ায়, কার জন্য কতটুকু করেছি, আমি ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ করেছি, এটা কিন্তু সবাই আলোচনা করবে। তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে সোনার তরী কবিতাটি আসলে একটি রূপক কবিতা। আমরা এর মধ্য দিয়ে লেখক বাস্তব জীবনের চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। তো পরের লাইনে আমরা ফিরে আসি। এখানে বলা হয়েছে রাশি রাশি ভাড়া ভাড়া। এই যে রাশি রাশি, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে রাশি রাশি কি। রাশি রাশি শব্দের অর্থ হচ্ছে কি, এটা দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি শব্দ। আমরা যদি ব্যাকরণ করি তাহলে বাংলা প্রথম পত্রে কিন্তু দ্বিরুক্তি শব্দের কথা বলা নাই। আমরা যদি ব্যাকরণ করি তাহলে কিন্তু আমরা বাংলা সেকেন্ড পার্ট যেটা দ্বিরুক্তি শব্দের কথা জানবো, যে শব্দ বারবার বলা হয়, দুইবার বলা হয়, সেটাকে আমরা কি বলবো, দ্বিরুক্তি শব্দ বলবো। যেমন হচ্ছে কি, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। যে আমরা কি করেছি, অনেক ধান কেটেছি, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা পরপরশা। ক্ষুরধারা শব্দের অর্থ কি, যে খুরের মতো যেটা গর্জন করে, ঠিক আছে। আর এই খরপরশা, খরপরশা শব্দের অর্থ, খরপরশা মানে হিংস্র, যে নদী যখন খুব ঢেউ ওঠে তখন সেটাকে, ঢেউটা কি করে আওয়াজটা একটু জোরে হয়, সেটাই বলা হয়েছে এখানে ভরা নদী খরধারা খুঁড়ো খর বরসা। কাটিতে কাটিতে ধান এলো বরসা। কৃষক ধান কাটতেছে, এর মধ্যে কি হচ্ছে, যে বর্ষা চলে এসছে, বৃষ্টি চলে আসছে। একখানে ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এখানে কি আছে, একটা ছোট ক্ষেত আছে, এই ছোট ক্ষেতের মধ্যে কি করেছে, কৃষক নিজেই ধান কাটে, কিন্তু এখানে তাকে সাহায্য করার মতো আসলে কেউ নাই। কৃষক এখানে নিজে একাই পড়ে আছে, এখানে কৃষক নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে। বাঁকা জল, এই যে বাঁকা জলের কথা এখানে বলা আছে, যে বাঁকা জল শব্দের অর্থ হচ্ছে যে জল আসলে কোনো বেঁকে যায়, সেটা বলা হয়েছে এখানে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপরে দেখি আঁকা, এখানে আমরা পরের যে আমরা কবিতা লিখেছি, যে পরপরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, তরু হচ্ছে এখানে গাছ, গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা। এই কৃষক যে এলাকায় ধানটা কাটতেছে সেখানে কিন্তু মেঘে ঢেকে গেছে, মেঘে ছেয়ে গেছে, কৃষক একাই বসে আছে, কোনো কাজ করতে পারছে না। এবারে যে ছোট ক্ষেত আমি একলা, এই কৃষক ভাবতেছে এই আকাশে তো মেঘ করেছে, মেঘে গর্জন হচ্ছে, আমি কখন ধান কেটে বাড়িতে চলে যাব, নিঃসঙ্গ এই কৃষক। কিন্তু আসলে তাকে এখানে হেল্প করার মতো বা সাহায্য করার মতো কোনো মানুষ নেই। এই যে বিপর্যস্ত অবস্থায়
এখানে পড়ে আছে। আমরা কি করব, এই কবিতাটি পড়ে আমরা এখনো জাস্ট এটা হচ্ছে কবিতার আসলে আমরা ধরে ধরে আলোচনা করেছি। আমরা কবিতাটি আরও ব্যাখ্যা করব। এখানে যে মেইন যে বিষয়গুলো সেটা আমরা দেখেছি যে সোনার তরী কবিতায় কিন্তু তরী শব্দের কথা বলা আছে। তরী শব্দের অর্থ হচ্ছে এখানে নৌকা। আমি বারবার বলছি যে কৃষক যখন এই ধান নিয়ে ব্যস্ত, ধান কাটা সারা হয়েছে, কিন্তু আকাশ কি করেছে, মেঘ গর্জন করেছে। কৃষক তাতে কি হচ্ছে, ভয় পেয়েছে। এই নিঃসঙ্গ কৃষকের যে মনের কথাগুলো, এই কৃষক আসলে তার মনের এই কথাগুলো কাউকে বলতে পারছে না। তো উনি একা কি করেছে, যে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। তো আমরা যদি এই কৃষকের মতো সবাই নিঃসঙ্গ অবস্থায় না থেকে আরও একটু সামনে এগিয়ে যাই, তাহলে আমরা যদি ওই কৃষককে সাহায্য সহযোগিতা করি, আশা করি উনি এই অবস্থা থেকে আরও বেশি দূরে এগিয়ে যেতে পারত। তো এই সোনার তরী কবিতাটি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো করে পড়বে, মনোযোগ সহকারে পড়বে। পড়াশোনা তোমরা ফাঁকি দেবে না। আমি আশা করি তোমরা কবিতাটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো সোনার তরী কবিতাটি বারবার কি বলা হয়েছে, যে মানুষের কর্মব্যস্ততার জীবনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি দিয়ে অসহায় মানুষ যখন অসহায় অবস্থা পড়ে, মর্মাহত অবস্থা পড়ে, তখন কেউ কিছু করতে পারে না, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। যে আমরা দেখেছি যে কৃষক ধান কেটেছে, এই ধানের জায়গায় নৌকা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কৃষকের জায়গা হয়নি। কৃষক একাই বসে আছে। লাস্ট পর্যন্ত কি করেছে, কৃষক ধানগুলো নিয়ে গেছে, কিন্তু কৃষক সেই নৌকায় উঠতে পারেনি। তো আমাদের আসলে কর্ম, এখানে আমি যে কর্ম করতেছি, এই কর্মের মধ্যে হয়তো আমি বেঁচে থাকবো। আমরা আসলে যে যে কাজেই করি না কেন, আমরা সবাই খুব ভালো করে কাজ করব, কারণ মানুষ সবসময় আমরা যেটা কাজ করি ভালো যদি হয় সেটা আমরা ভালো করি, আর খারাপ যদি করি সেটা নিয়ে আমরা সমালোচনা করি। তো আমি তোমরা যদি ক্লাসটি করো, আজকে ক্লাসটি, তাহলে আমি আশা করি তোমরা ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা ভালো কোনটা আর মন্দ কোনটা। তো তোমরা ভালো থাকবে, কবিতাটি ভালো করে পড়বে।